আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো আজকে আমি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে মানে এই লেসনটি নিয়ে আলোচনা করব। সো রাইট ফর্ম অফ ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর নিউ লার্নার্স, মানে স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। সো এই রাইট ফর্ম অফ ভার্বটি হাই স্কুল এবং কলেজের স্টুডেন্টদের জন্য এবং অ্যাডমিশন টেস্ট যারা দিয়ে থাকেন অথবা দেন অথবা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ভিউয়ার্স, আপনারা অনেকেই রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে অনেক ক্লাস দেখে থাকেন অথবা অনেক বিষয়ে আপনারা মানে রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে অনেক আলোচনা করে থাকেন, কিন্তু দেখা গেছে অনেকে অনেক কিছু জানতে পারেন না, বুঝতে পারেন না। সো আজকে আমি একটা সহজ পদ্ধতিতে আলোচনা করব, মানে একটা আলোচনা করব যাতে আপনারা এখান থেকে কিছু হলে শিখতে পারেন। সো ভিউয়ার্স, আমি আর কোনো কথা না বলি, এখন আমি ক্লাসটি শুরু করব। তো আমি এখানেই দেখেন ভিউয়ার্স যে রাইট ফর্ম অফ ভার্ব লিখে রেখেছি। সো আমি যদি সাজানোর অর্থটা বলি, রাইট অর্থ কি? রাইট হচ্ছে সঠিক, ফর্ম আছে কি? ফর্ম আছে রূপ, অফ কি? অফ আছে এর, এবং ভার্ব অর্থটা আমি ভার্বে রেখেছি। সো যেহেতু ভার্বটা হিসেবে আমরা চিনে থাকি, সো ভার্বের অর্থটা আমি কি রেখেছি? ভার্ব রেখেছি। তো এটাকে যদি আমরা মিনিং করি, মানে সঠিকভাবে মিনিং করি, এই সাধারণ মিনিংটা কিন্তু আসলে অ্যাকচুয়াল যে ট্রান্সলেটর এটা না। সো আমরা যদি এটাকে মিনিং করি, মানে অ্যাকচুয়াল মিনিংটা করি আমরা, এটা কি হবে? ভার্বের সঠিক রূপ হবে। এখন কেন এই ভার্বের সঠিক রূপটা হবে? এর মিনিংটা হওয়ার কারণটা হচ্ছে যে সেন্টেন্সের ভিতরে যদি কোনো প্রিপোজিশন থাকে তখন এটা উল্টো দিক থেকে মিনিংটা হয়। তো উল্টো দিক থেকে যদি মিনিংটা হয়ে থাকে তাহলে কি হবে? এখানে ভার্বের সঠিক রূপ এটা মিনিংটা দাঁড়াবে। তো ভিউয়ার্স, এখন আমরা যে নরমালি যে জিনিসটা আমরা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে সবচেয়ে বেশি মানে জানা দরকার, সেটা হচ্ছে কি? ফর্ম অফ ভার্ব। সো ফর্ম অফ ভার্ব মানে কি? ভার্বের রূপ সমূহ। আপনি যদি ভার্বের রূপই না জানেন তাহলে কিন্তু ভার্বটা কখন কিভাবে ব্যবহার করবেন সেই জিনিসটা সম্পর্কে আপনি জানতে পারবেন না। সো ভিউয়ার্স, এই জিনিসটা আমি এখন আলোচনা করব। তো ফর্ম যদি আমরা আলোচনা করি, ফর্ম ভার্বের যে ফর্ম আছে, ফর্ম আছে মানে মিনিমাম ফর্ম আছে 6টা। আর যদি সর্বোচ্চ কোনো ফর্ম থেকে থাকে সেটা হচ্ছে 6 ভাগে, 6 ভাগ না, এটা হচ্ছে 8 ভাগে বিভক্ত হয়ে থাকে। তো মিনিমাম ফর্ম হচ্ছে 6টা, আর যদি বেশি থাকে সেটা হচ্ছে আরো 2টা অ্যাড হবে, তারপর কি হবে? 8টি হবে। তো সো আমরা এখন দৃশ্যমান যে 6টি ফর্ম আছে, এই দৃশ্যমান 6টি ফর্ম নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ভিউয়ার্স, এখানে দৃশ্যমান যে 6টা ফর্ম আছে সেটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে বেস ফর্ম, আর এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর এটা কি জিরান ফর্ম, আর এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, আর এটা হচ্ছে এস ইএস অর আইএস ফর্ম। তো এস ইএস আইএস ফর্ম হচ্ছে যুক্ত ফর্ম যেটাকে বলা হয়। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব যে বেস ফর্ম, যেমন আমি এখানে লিখে দিচ্ছি ইট। সো ইট হচ্ছে কি? এটা ইট হচ্ছে বেস ফর্ম। ফার্স্ট ফর্ম কি? ইটের ফার্স্ট ফর্ম আছে অ্যাট। তারপর ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অ্যাট এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে কি? ইটেন। অর্থাৎ ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে ইটেন, আর ইটের ফার্স্ট ফর্ম আছে অ্যাট। তো জিরান ফর্ম যদি আমরা চলে আসি, সো ইটের জিরান ফর্ম আছে বি1 প্লাস আইএনজি। অর্থাৎ বেস ফর্ম প্লাস এটার সাথে কি হবে? আইএনজি হবে। সো এটা যদি আমরা বেস ফর্মের সাথে আইএনজি বসাই তখন কি হবে? ইটটা হয়ে যাবে ইটিং। তারপর ভিউয়ার্স, এখানে ইনফিনিটিভ ফর্ম। সো ইনফিনিটিভ ফর্মটা কি? ইনফিনিটিভ ফর্ম আছে টু ইট, টু গো। তারপর এখন দেখেন ভিউয়ার্স যে যুক্ত ফর্মগুলো হচ্ছে এস ইএস অর আইএস ফর্ম। তো আমরা যদি এখানে ইটের সাথে আমরা যে যুক্ত ফর্মগুলো ইউজ করি, যখন ইটের সাথে কি অ্যাড হয়েছে? এস অ্যাড হয়েছে, মানে যুক্ত হয়েছে এস, মানে ইটস হয়েছে। দেন কি হয়েছে? যে এখানে ইএস যুক্ত হয়েছে গোর সাথে। সো আমরা গোর যে ব্যাপারটা যদি দেখি তাহলে ইএস যুক্ত হয়েছে, সো গোস। তো ভিউয়ার্স, এখানে দেখেন এখানে যে পরিবর্তনটা মানে ফর্ম অফ ভার্বের যে পরিবর্তনটা দেখেন, বেস ফর্মে কিন্তু এখানে ইট হয়েছে, এখানে ফার্স্ট ফর্মে কি আছে? অ্যাট হয়েছে, ফার্স্ট পার্টিসিপল ফর্মে কি হয়েছে? ইটেন হয়েছে। তো জিরান ফর্মে আমরা চলে আসলে দেখা গেছে যে এখানে বি1, মানে বি1 আমরা বলবো না, এটাকে বেস ফর্ম বলবো। সো বেস ফর্মের সাথে কি হয়েছে? আইএনজি হয়েছে। সো আমরা এখানে ইটের সাথে আমরা কি করেছি? আইএনজি অ্যাড করেছি। তো ইনফিনিটিভ ফর্মে যদি আমরা চলে যাই তখন কি হবে? টু ইট হবে, টু গো হবে। তারপর দেখেন এখানে যে অ্যাডেড ফর্মে, তো আপনি যেটা বলেছিলাম একটু আগে, সেটা হচ্ছে এখানে এস অ্যাড হয়েছে, এখানে কি আইএস অ্যাড হয়েছে, মানে গোস হয়েছে। তো ভিউয়ার্স, আমরা যদি না জানি যে বেসের মানে এখানে যে ফর্ম অফ ভার্বের যে ব্যবহারগুলো যদি আমরা না জানি তখন আমরা কি ব্যবহার করতে পারবো না? কোন জায়গাতে মানে ইট লিখলে সঠিক হবে, বাকি যে 5টা আছে 5টা লিখলে মানে ইনকারেক্ট, মানে সঠিক হবে না, সেই জিনিসটা আমাকে জানতে হবে। বা তাহলে আমরা কি জানবো? প্রথমে এখানে আমরা জানতে হবে যে কোন ভার্বের কোন ব্যবহার। সো আমরা যদি বেস ফর্মের ব্যবহার করি তখন আমরা ইট লিখলে সঠিক হবে। আমরা যদি ফার্স্ট ফর্মের ব্যবহার করি তখন অ্যাট লিখলে সঠিক হবে, বাকি 5টা লিখলে সঠিক হবে না। ফার্স্ট পার্টিসিপল ফর্মে যদি ব্যবহার আমরা করি তাহলে যে ইটেন লিখলে রাইট হবে, আর বাকি 5টা লিখলে রাইট হবে না। সো আমরা যদি কারেক্ট ইউজ হতো রাইট ইউজ করতে যাই, আমরা কি করতে হবে? এই বেসগুলো সম্পর্কে, মানে এই যে ফর্ম অফ ভার্বের যে বেসগুলো আছে, মানে 6টা গ্রুপ আছে, 6টা গ্রুপ সম্পর্কে আমাদের জানতে হবে।
সো 6টা রূপ সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে, এই জিনিসগুলো আপনাদের মাথায় থাকতে হবে এবং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। সো ভিউয়ার্স, এখন আমরা আশা করছি যে আপনারা বুঝতে পারছেন। তারপর আমি বলি যে ফর্ম অফ ভার্বের 6টি রূপ, 6টি রূপের মধ্যে আছে কি বেস ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, জিরান্ড ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, এস ইএস অর আইএস ফর্ম, এটাকে বলা হয় যুক্ত ফর্ম বাংলাতে। সো ভিউয়ার্স, ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা এখন সামনের দিকে আলোচনা করি, চলুন। তো ভিউয়ার্স, এখানে আমি লিখে রেখেছি যে মাস্ট বি মেমোরাইজড। তো অবশ্যই মনে রাখতে হবে, মাস্ট বি মেমোরাইজড হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে। সো আমরা এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। এই বিষয়গুলো কি? বিষয়গুলো হচ্ছে কি টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডেল এন্ড সেমি মডেল। মানে এই বিষয়গুলো কি? এগুলো সবগুলোই ভার্ব। এই বিষয়গুলোকে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সো এই 4টা বিষয় হচ্ছে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 4 ভাগের মধ্যে হচ্ছে কি টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডেল এন্ড সেমি মডেল। সো আমরা বিভিন্ন বইয়ে ভার্ব দেখতে পাই, কিন্তু ভার্বগুলো কি আমরা আসলে এই ভার্বগুলো সম্পর্কে জানি, কিন্তু ভার্বগুলো যদি আমরা ক্যাটাগরিজ ভাবে আমরা শিখতে পারি, সো ক্যাটাগরিজ ওয়েতে যদি আমরা শিখি তাহলে এই ভার্বগুলোকে আমরা খুব সহজে শিখতে পারবো। সো এখানে আমি ক্যাটাগরিজ ভাবে দিয়ে রেখেছি আমরা খুব সহজে যাতে শিখতে পারি। তো ভিউয়ার্স, আমি এখানে যে বিষয়গুলো লিখে রেখেছি আপনারা অবশ্যই এগুলো নোট করে রাখবেন এবং এগুলোকে মুখস্থ করার চেষ্টা করবেন। তো যদি মুখস্থ করে রাখতে পারেন তাহলে আপনারা কি করতে পারবেন, খুব সহজে আপনারা রাইট ফর্ম ভার্ব তৈরি করতে পারবেন। তো এগুলো কি খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আপনারা অবশ্যই জেনে রাখা দরকার। তো আমরা দেখি টু বি ভার্ব কি। টু বি ভার্ব হচ্ছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তো টু বি ভার্ব গুলো হচ্ছে কি এগুলো। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এই বিষয়গুলো আপনারা জানেন, তারপরে কি আপনাদের কাছে তুলে ধরা, মানে এই ক্যাটাগরিজ ভাবে তুলে ধরা। কারণ ক্যাটাগরিজ ভাবে যদি আমরা মনে রাখতে পারি, আসলে মনে রাখার জন্য আর কি, মানে মনে রাখতে পারি তাহলে আমার জন্য সুবিধা হয়। সো ক্যাটাগরিটা খুবই দরকার আমি মনে করি আর কি। তো ভিউয়ার্স, আমরা চলে যাই এখন টু ডু ভার্ব। টু ডু ভার্ব কি? ডু, ডাজ, ডিড। টু ডু ভার্ব হচ্ছে কি ডু, ডাজ, ডিড। তো মডেল এন্ড সেমি মডেল। তো মডেল এন্ড সেমি মডেল কি? দেখেন ভিউয়ার্স, এখানে মডেল যে ভার্বগুলো আছে এগুলো কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পিওর মডেল, একটা কি সেমি মডেল। তো অনেকে তো জানেন, আবার অনেকে জানেন না সেমি মডেল কি এবং মডেল কি। সো পিওর মডেল গুলো আমি এখানে সাজিয়ে রেখেছি। দেখেন ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বগুলো আছে এগুলো হচ্ছে পিওর মডেল, এন্ড দেন যে ভার্বগুলো আছে এগুলো হচ্ছে সেমি মডেল। সো পিওর মডেল গুলো হচ্ছে কি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এগুলো হচ্ছে কি পিওর মডেল। দেন সেমি মডেল গুলো। সো সেমি মডেল গুলো হচ্ছে কি ডেয়ার, ইউজ টু, অট টু, এন্ড টু, ইজ টু, আর টু, ওয়্যার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড, ব্লা ব্লা। সো এখানে ব্লা ব্লা বাদে কিন্তু সবগুলোই কি এখানে সেমি মডেল এন্ড পিওর মডেল। মানে এখানে মডেল এন্ড সেমি মডেল হচ্ছে কি এই ব্লা ব্লা বাদে। সো ব্লা ব্লা মিন্স হচ্ছে কি ইত্যাদি। তো আমরা এই ভার্বগুলো সম্পর্কে অবশ্যই অবগত হব। এই ভার্বগুলো আমরা যদি যত বেশি মনে রাখতে পারবো তত বেশি আমাদের রাইট ফর্ম ভার্ব তৈরি করাতে সহযোগিতা, মানে আমরা জানতে পারবো, বুঝতে পারবো, পরীক্ষাতে আমরা খুব সহজে কি করতে পারবো, আনসার করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা পরে পাঠে চলে যাই। আমরা এখন কিছু রুলস নিয়ে আলোচনা করবো ততক্ষণ আমার। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের সামনে রাইট ফর্ম ভার্বের মডাল অক্সিলারি ভার্ব, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি যে অক্সিলারি ভার্বের মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে। সো আমি আশা করছি যে আপনারা মডাল অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করে ফেলেছেন। এখন দেখেন ভিউয়ার্স, এখানে মডাল অক্সিলারি ভার্বের 3টি রুলস এখানে আছে। প্রথম রুলসটা হচ্ছে মডাল প্লাস বি1, যেটাকে আমরা বেস ফর্ম বলি। এরপরে দেখেন ভিউয়ার্স, এখানে যে মডেল প্লাস বি3 প্লাস ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেটা। তারপর দেখেন ভিউয়ার্স, এখানে মডেল প্লাস হ্যাভ প্লাস ফার্স্ট পার্টিসিপল। তো আমরা এই রুলস অনুসারে এই 3টি যে এক্সাম্পল, মানে উদাহরণ দেওয়া আছে এখানে, আমরা এই 3টি এক্সাম্পল তৈরি করব। তো এখন আমরা দেখব যে কোন রুলসে, মানে কোন এক্সাম্পলে কোন রুলসগুলো আমরা প্রয়োগ করব। সো এই বিষয়গুলো আমরা এখন জানবো। তো আমরা দেখি 3টা এক্সাম্পল সম্পর্কে। তো আমি এখানে দেখুন এখানে লিখে রেখেছি বীজ। সো বীজ হচ্ছে এক্সাম্পলের সিনোনিম, মানে সমার্থক শব্দ যেটা। তো এক্সাম্পল সিনোনিম আছে কি বীজ। বীজ মানে কি উদাহরণ। তো এখন আমরা এখানে উদাহরণগুলো দেখব যে she might have heard the name of Shakespeare। তো এখানে দেখেন ভিউয়ার্স যে she might have, এখানে দেখেন কোন রুলসের মধ্যে পড়েছে ভিউয়ার্স। তো আমরা দেখতে পাচ্ছি যে মডেল প্লাস হ্যাভ, হ্যাঁ হ্যাভ এর যে রুলসটা আছে সেটাতে পড়েছে। সো আমরা মডেলের মধ্যে দেখেন এখানে মডেল কোনটা আছে, মাইট হচ্ছে মডেল। সো মডেলের পরে পরপর কি আছে, এখানে হ্যাভ আছে।
সো মডেলের পর কি আছে, হ্যাভ আছে। সো আমরা কি করতে হবে, এটাকে ফার্স্ট পার্টিসিপল রূপে নিয়ে যেতে হবে, মানে ভার্বের 3 নম্বর রূপে নিয়ে যেতে হবে। সো এখানে ভার্বের 3 নম্বর রূপে যদি আমরা যাই, হেয়ারকে আমরা কি করব, হেয়ারকে আমরা করব দেখেন ভিউয়ার্স হার্ট। সো অনেকে বলে হেয়ার, এটা ভুল উচ্চারণ, এটা উচ্চারণ হবে হার্ট। সো she might have heard the name of Shakespeare. তো নাম্বার 2 एग्जांपल আমরা দেখি, it can be easily be sold within seconds. সো এখানে আমরা কি করব, এখানে দেখেন ভিউয়ার্স এটা কোন রুলসে করেছে দেখেন, যেখানে দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে মডেল হচ্ছে ক্যান, এখানে মডেল কি ক্যান। সো এখানে মডেল যেহেতু আছে, এখানে মডেল তো সবগুলোতে আছে, এখন কি আছে এখানে দেখেন, এখানে আছে যে বি। সো আমরা কোনটাতে পাচ্ছি, যে এটাতে পাচ্ছি যে মডেল প্লাস বি। তো আমরা কি করব, যখন মডেল প্লাস বি থাকবে তখন আমরা অবশ্যই বি দিয়ে করব, মানে ফার্স্ট পার্টিসিপল ফর্মটা করব। সো এখানে যেহেতু মডেল আছে এবং বি আছে, সেটাকে আমরা কি করব, বি দিয়ে করব। সো সলভড। সো আমরা সলভ করে ফেলেছি, সো সলভ হয়েছে, সলভড। তারপর দেখেন নাম্বার 3 एग्जांपलটা, দে মাস্ট হবে, সো দে মাস্ট ফলো the rules of office. So they must follow the rules of office. তো এখানে কি আছে, এখানে শুধু মডেল ভার্ব আমরা দেখতে পাচ্ছি। সো মডেল ভার্ব, শুধু মডেল ভার্ব থাকলে কি হবে, বেস ফর্মটা হবে। বেস ফর্মটা কি হবে দেখেন ভিউয়ার্স, বেস ফর্মটা এখানে ফলোইং দেওয়া আছে। সো বেস ফর্ম করতে গেলে কি হবে, শুধু ফলো হবে, বেস ফর্ম আছে ফলো। তো ভিউয়ার্স এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের রুলস গুলো। তাহলে ভিউয়ার্স আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা এখন আরো কিছু রুলস দেখব, কি বলে রাইট ফর্ম অফ ভার্বস। সো চলো আমরা দেখি। তো ভিউয়ার্স এখন আমি আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বের অক্সিলারি ভার্ব, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, সেটার মধ্যে টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব। সো টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব সম্পর্কে আমি আশা করছি যে আপনারা মুখস্থ করে ফেলেছেন। সো আমি আবারও বলছি যে টু ডু ভার্ব গুলো হচ্ছে কি ডু, ডাজ, ডিড, এবং টু হ্যাভ ভার্ব গুলো হচ্ছে কি, টু হ্যাভ ভার্ব গুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো এগুলো হচ্ছে কি টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব। সো আমরা এখানে দুইটি রুলস দেখতে পাচ্ছি, আমরা দুইটি রুলস এখন করব। আমি এখানে 3টি एग्जांपल রেখে রেখেছি, অর বিজ রেখে রেখেছি। আমরা আগে বলেছিলাম যে বিজ হচ্ছে एग्जांपल-এর সিনোনিম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি एग्जांपल। তার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখে রাখি, যে আমি ডান পাশে দেখতে পাচ্ছি আমরা লিখে রেখেছি B1 B2 B3, মানে বেস ফর্ম, ফার্স্ট ফর্ম এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে দেখেছি যে বি হচ্ছে কোনগুলো, এম প্লাস ইজ প্লাস আর, দেন এটার ফার্স্ট ফর্ম হচ্ছে কি ওয়াজ ওয়্যার, দেন এটার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি বিন। তেমনি ভাবে এখানে হ্যাভ দেখতে পাচ্ছি আমরা, হ্যাভ হ্যাজ হচ্ছে বেস ফর্ম, হ্যাভ হ্যাজ এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি হ্যাড, এবং হ্যাড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি হ্যাড। সো এগুলো হচ্ছে কি ফার্স্ট ফর্ম, বেস ফর্ম, ফার্স্ট ফর্ম এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সো এগুলো এখানে কাজে লাগবে, আপনারা দেখতে পাবেন এখনই। তো আমরা দেখি এখন, হি ডিড নট ফোন মি লাস্ট নাইট। एग्जांपल কি দেখতে পাচ্ছি যে হি ডিড নট ফোন মি লাস্ট নাইট। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে ডো ভার্ব দেখতে পাচ্ছি। ডো ভার্ব এখানে কি আছে, এখানে ডো ভার্ব হচ্ছে কি, আমরা জানি যে ডো ভার্ব হচ্ছে ডো, ডিড, ডাজ। সো ডো, ডিড, ডাজ এর মধ্যে আমরা ডিড এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডো ভার্ব। সো অবশ্যই এখানে কি করতে হবে, ডো ভার্ব যদি থাকে, টু ডো ভার্ব যদি এখানে থাকে, টু ডো ভার্বের মধ্যে আমরা কি করতে হবে, প্লাস বি অন করতে হবে, অর্থাৎ বেস ফর্ম করতে হবে। সো ফন্টকে আমরা চেঞ্জ করে কি করব, আমরা এখানে বেস ফর্ম করব। বেস ফর্ম আছে ফোন, বেস ফর্ম আছে কি ফোন। সো এখানে কি হবে, হি ডিড নট ফোন মি লাস্ট নাইট, সে আমাকে গতকাল রাতে কি করেনি, মানে ফোন করেনি অথবা কল করেনি, এরকম অর্থে এখানে কি হবে, ফোন হবে। তো এখন দেখতে পাচ্ছি আমরা যে হ্যাভ ইউ এভার ইজ ইন সিলেট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ ইউ এভার ইজ ইন সিলেট। তো এখানে কথাটা কি, এখানে আছে যে টু হ্যাভ ভার্ব। সো এখানে হ্যাভ আছে, যেহেতু এটা হচ্ছে কি টু হ্যাভ ভার্ব। তো হ্যাভ যদি টু হ্যাভ ভার্ব হয়ে থাকে, তাহলে আমরা কি করব, এখানে এখানে অবশ্যই ভার্বটাকে কি করব, বি3 করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ আছে, ইজটাকে আমরা কি করব, বি3 করব। এই যে এখানে বি ভার্ব আছে কি, বি ভার্ব আছে এম ইজ আছে। সো এখানে কি আছে, ইজ আছে, এই যে ইজ আছে, আমরা এটাকে কি করব, বি3 করব। সো এখানে যদি আমরা বি3 করি, ইজ এর বি3 হচ্ছে কি বিন, ইজ এর বি3 কি বিন। সো আমরা এখানে কি করব, বিন করব, একদম ইজি। সো আমরা কি করব, এখানে বিন বসাবো। সো হ্যাভ ইউ এভার বিন ইন সিলেট, তুমি কখনো সিলেট গিয়েছো, তুমি কখনো সিলেট গিয়েছো, অথবা আপনি কখনো সিলেট গিয়েছেন। তো এখানে আমরা বিন করব।
নেক্সট এক্সাম্পলটা আমরা দেখি যে রাজু হ্যাড হ্যাজ হিজ মিল। সো এখানে কি করতে হবে, এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, হ্যাভ মানে টু হ্যাভ ভার্ব আছে। সো হ্যাড হচ্ছে কি টু হ্যাভ ভার্ব, যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ শ্যাল হ্যাভ এগুলো হচ্ছে কি টু হ্যাভ ভার্ব, যেহেতু টু হ্যাভ ভার্ব এখানে আছে হ্যাড। সো হ্যাড যদি এখানে টু হ্যাভ ভার্ব হয়ে থাকে তাহলে আমরা কি করব, এখানে টু হ্যাভ ভার্ব থাকলে অবশ্যই আমরা কি করব, বি3 করব। সো আমরা কি করব, হ্যাজ, এখানে হ্যাজ আছে, দেখেন হ্যাভ হ্যাজ হচ্ছে বেস ফর্ম, এবং হ্যাভ হ্যাজ এর ফার্স্ট পার্টিসিপল ফর্মটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হ্যাড দেখতে পাচ্ছি। সো আমরা এখানে কি করব, হ্যাড ব্যবহার করব। রাজু হ্যাড হিজ মিল, রাজু তার খাবার খেয়েছে, রাজু তার খাবার খেয়েছে। সো এই বিষয়গুলো খুবই সিম্পল, আমরা অবশ্যই কি করতে হবে, ওই যে টু বি ভার্ব গুলো আছে এগুলো আমরা জানতে হবে, অর্থাৎ টু বি ভার্ব গুলো অক্সিলারি ভার্ব গুলো আমাদেরকে জানতে হবে। সো ভিউয়ার্স, আমরা নেক্সট রুলসটা এখন আলোচনা করব। তো ভিউয়ার্স, এখানে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বের আরো দুটি রুলস নিয়ে, ইম্পর্টেন্ট রুলস নিয়ে। এই রুলস গুলো হচ্ছে প্রিপোজিশনাল রুলস। তো প্রিপোজিশনাল রুলস গুলোর মধ্যে আছে কি, এখানে দেখেন ভিউয়ার্স যে প্রিপোজিশন যদি টু থাকে, মানে হচ্ছে প্রিপোজিশন যদি শুধু টু থাকে তাহলে কি হবে, এখানে টু এর সাথে বেস ফর্ম হবে, মানে বি1 হবে। দেন অন্যান্য যত প্রিপোজিশন আছে, মানে অন্যান্য যত প্রিপোজিশন আছে সবগুলো প্রিপোজিশনের সাথে কি হবে, বেস ফর্ম হবে প্লাস সাথে কি হবে, আইএনজি হবে। সো এখানে বি1 প্লাস আইএনজি। তো এখানে আবারও লক্ষ্য করুন যে প্রিপোজিশন টু থাকলে, প্রিপোজিশন কি থাকলে, প্রিপোজিশন টু থাকলে এর সাথে কি হবে, বেস ফর্ম হবে, আর অন্যান্য যত প্রিপোজিশন আছে এর সাথে কি হবে, বেস ফর্ম হবে প্লাস কি হবে, এর সাথে আইএনজি হবে। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাবো এক্সাম্পলের মধ্যে দেখতে পাবো, মানে বীজের মধ্যে আমরা দেখতে পাবো। সো এখানে কি আরো কিছু আমি মানে ডান পাশে লিখে রেখেছি, দেখেন ব্যতিক্রম কিছু প্রিপোজিশন রয়েছে। আর দেখেন ভিউয়ার্স, এখানে উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, মানে এরকম যদি প্রিপোজিশন থাকে এই প্রিপোজিশনগুলোতে মানে বি1 আর সাথে কি হবে, প্লাস আইএনজি হবে, মানে বেস ফর্মের সাথে আইএনজি হবে। এখানে শুধু টু থাকলে, বাট এখানে যদি উইথ এ ভিউ টু থাকে তাহলে এখানে কি হবে, বেস ফর্ম হবে প্লাস আইএনজি হবে। কিন্তু শুধু টু এর সাথে কি হবে, জাস্ট বেস ফর্ম হবে, মানে বি1 হবে। এই জিনিসটা কিন্তু লক্ষণীয় একটা বিষয়, আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে টু বাই এ বুক হি ওয়েন্ট টু নিউ মার্কেট, টু বাই এ বুক হি ওয়েন্ট টু নিউ মার্কেট। সো আমরা দেখতে পাচ্ছি এখানে সরাসরি কি আছে, এখানে সরাসরি শুধু প্রিপোজিশন যে টু আছে, এখানে সরাসরি প্রিপোজিশন টু আছে। সো সরাসরি প্রিপোজিশন টু থাকলে কি হবে, এখানে যা আছে তাই হবে। এখানে দেখেন ভিউয়ার্স, এখানে কি আছে, এখানে যা আছে তাই আমরা বলতেছি যে কি আছে, এখানে আছে কি, এটা হচ্ছে বেস ফর্ম, মানে বাই হচ্ছে কি, বাই হচ্ছে বেস ফর্ম। সো এখানে বাই হবে এখানে। তারপর এখন দেখেন ভিউয়ার্স যে অন্যান্য যে প্রিপোজিশনের মধ্যে কি পরে এখানে দেখেন তো এই एग्जांपलটা দেখেন তো, ফর বাই এ বুক হি ওয়েন্ট টু নিউ মার্কেট। যেহেতু এখানে ফর বাই বলেছে, এখানে টু বাই না কিন্তু, সো এখানে ফর বাই, তাহলে আমরা কি পড়েছি, এখানে অন্যান্য প্রিপোজিশনের মধ্যে পড়েছে। সো অন্যান্য প্রিপোজিশন মানে কি হবে, বেস ফর্ম হবে প্লাস আইএনজি হবে, মানে বি1 হবে প্লাস আইএনজি হবে। সো এখানে বি1 কি আছে, বাই আছে। সো বাই এর সাথে আমরা কি বসাবো, বাই এর সাথে আমরা অবশ্যই আইএনজি বসাবো, যেহেতু এখানে ফর বাইং বাই বলা আছে। সো আমরা কি করব, এখানে যেহেতু এটা অন্যান্য প্রিপোজিশনের মধ্যে পড়েছে, টু এর মধ্যে পড়ে নাই, অন্যান্য প্রিপোজিশন ফর পড়েছে, ফর এখানে পড়েছে। সো আমরা কি করব, বাই বসাবো, দেন কি করব, আমরা এখানে রুলস অনুযায়ী আইএনজি ব্যবহার করব। সো বাইং হয়ে যাবে, এটা খুবই সিম্পল। তারপর এখানে দেখুন ব্যতিক্রম যে আমি মানে জিনিসটা লিখেছি ডান পাশে, যে উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, এইগুলো থাকলে কি হবে, বেস ফর্ম প্লাস আইএনজি হবে। তো দেখুন তো সেখানে এই রুলস গুলোর মধ্যে পড়েছে কিনা। উইথ এ ভিউ টু আমরা অবশ্যই পেয়েছি প্রথমটাতে, দেখুন উইথ এ ভিউ টু বাই এ বুক হি ওয়েন্ট টু নিউ মার্কেট। আপনারা কিন্তু টু দেখে সরাসরি আবার বেস ফর্ম বসাই দিবেন না, অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন যে উইথ এ ভিউ টু যে বিষয়টা, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। উইথ এ ভিউ টু থাকলে অবশ্যই কি হবে, উইথ এ ভিউ টু থাকলে অবশ্যই বেস ফর্ম হবে, দেন আইএনজি হবে। সো অবশ্যই বাই লিখে এর সাথে আইএনজি যোগ করে নেবেন। তো বাইটা তো বেস ফর্ম, এজন্য আমরা বাই লিখেছি এবং এর সাথে কি অ্যাড করলাম, আইএনজি অ্যাড করলাম। সো এটা হচ্ছে প্রিপোজিশনের রুলস। এগুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো আমি আবার বলে দিচ্ছি যে শুধু প্রিপোজিশন থাকলে এটার সাথে বেস ফর্ম হবে, শুধু প্রিপোজিশন থাকলে কি হবে, এটার সাথে বেস ফর্ম হবে। আর অন্যান্য যদি প্রিপোজিশন থাকে, মানে সিঙ্গেল যেগুলো আছে, মানে ইন, অফ, এগুলো যদি থাকে অবশ্যই এগুলোর সাথে কি বসাবেন, অবশ্যই এর সাথে বেস ফর্ম, এবং বেস ফর্মের সাথে কি বসাবেন, আইএনজি ব্যবহার করবেন। যেমন লাইক ফর বাই এখানে দেওয়া আছে, ফর বাই আছে অন্যান্য প্রিপোজিশনের মধ্যে পড়েছে, তো অবশ্যই ফর বাই আছে বাইয়ের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। এবং আর প্রিপোজিশন কি আছে, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, এইগুলো যদি থাকে অবশ্যই বেস ফর্মের সাথে আইএনজি ব্যবহার করবেন। যেমন আমি বেস ফর্ম লিখেছি এবং এর সাথে আইএনজি ব্যবহার করেছি।
তো আমি আশা করছি আমরা বিষয়টা ক্লিয়ার। এখন রাইট ফর্ম ভার্বের রুলস 8-9 সম্পর্কে এখন আমরা আলোচনা করব, 8-9 নিয়ে আলোচনা করব। তো রুলস 8-9 আমরা দেখতে পাচ্ছি যে টু বি ভার্ব। সো এখানে আমি টু বি ভার্ব নিয়ে আলোচনা করব। টু বি ভার্বের যে রুলস গুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে দুইটা রুলস আমি লিখে রেখেছি। তো প্রথম রুলসটি আমরা দেখতে পাচ্ছি টু বি ভার্ব প্লাস বেস ফর্ম প্লাস আইএনজি, মানে V1 প্লাস আইএনজি হবে। এবং সেকেন্ড রুলসটাতে আমরা দেখতে পাচ্ছি টু বি ভার্ব প্লাস B3 হবে। সো কখন আমরা টু বি ভার্বের সাথে B1 প্লাস আইএনজি ব্যবহার করব এবং কখন আমরা টু বি ভার্বের সাথে B3 ব্যবহার করব, সেই বিষয়টা আমরা এখন ক্লিয়ার হবো। তো টু বি ভার্ব প্লাস B1 প্লাস আইএনজি তখনই হবে যখন এটা অ্যাক্টিভ ভয়েস হবে, যখন এটা অ্যাক্টিভ ভয়েস হবে। আর যখন টু বি ভার্বের সাথে B3 হবে তখন এটা হবে প্যাসিভ ভয়েস। সো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে বিস্তারিত আলোচনা না করে আমি এখন একটু সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েসটা কি আর প্যাসিভ ভয়েসটা কি? অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে কি সাবজেক্ট নিজে ভার্বের কাজ করলে, সাবজেক্টটা যখন ভার্বের কাজটা নিজে করবে তখন এটা হবে কি অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসটা কি সাবজেক্ট যখন ভার্বের কাজটা করবে না, সাবজেক্ট নিজে যখন ভার্বের কাজটা করবে না তখন এটা হবে প্যাসিভ ভয়েস। সাবজেক্ট ভার্বের কাজটা করবে না মানে এখানে সাবজেক্ট কি অলস থাকবে, সাবজেক্ট ভার্বের কাজটা যখন করবে না তখন এটা কি হবে প্যাসিভ ভয়েস। আর সাবজেক্ট যখন ভার্বের কাজটা নিজে করবে তখন এটা কি অ্যাক্টিভ ভয়েস হবে, মানে সে নিজে সক্রিয় থাকবে তখন কি হবে অ্যাক্টিভ ভয়েস হবে। সো অ্যাক্টিভ ভয়েস হলে কি হবে, এখানে টু বি ভার্বের সাথে B1 প্লাস আইএনজি হবে। আর যখন অ্যাক্টিভ ভয়েস না হয় প্যাসিভ ভয়েস হবে, মানে সাবজেক্ট অলস থাকবে, সাবজেক্ট ভার্বের কাজটা করবে না, তখন কি হবে টু বি ভার্বের সাথে B3 হবে। তো আমরা এখানে উদাহরণের মাধ্যমে জানতে পারবো যে বীজ আমি দেখে রেখেছি উদাহরণ। সো এখানে উদাহরণের মধ্যে আমরা জানতে পারবো সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। সো সুগার আমদানি হয় কোথা থেকে? সুগার আমদানি হয় ব্রাজিল থেকে। সো সুগার আমদানি হয় ব্রাজিল থেকে আমরা কিভাবে বুঝবো এখানে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? আমরা এই জিনিসটা দেখতেছি দেখেন। তো সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। সো সুগার কোথা থেকে আমদানি হয়? ব্রাজিল থেকে আমদানি হয়। সো আমদানি দেখুন এখানে ভিউয়ার্স আমদানি, হ্যাঁ ইম্পোর্ট। তো ইম্পোর্টের কাজটা কি? সুগার করতে পারে? সুগার কি আমদানি করতে পারবে? সুগার হচ্ছে চিনি। সো চিনি তো আমদানি করতে পারবে না, চিনিকে আমদানি করে। তো চিনি যেহেতু আমদানি করে না, চিনি কিন্তু কি করতে পারতেছে না? ইম্পোর্টের কাজটা করতে পারতেছে না। সো এখানে চিনি ইম্পোর্টের কাজটা করতে পারতেছে না। সো চিনি হচ্ছে কি প্যাসিভ ভয়েস। চিনি কি করতে পারতেছে না? আমদানি কাজটা করতে পারতেছে না। সো আমদানি কাজটা যেহেতু চিনি করতে পারে না, তো এখানে কি সাবজেক্টটা কি এখানে অলস। সো এখানে আমরা কি করব, সাবজেক্ট অলস থাকে এখানে কি করব B3 করব। সো ইম্পোর্টেড, ইম্পোর্টেড B3 হচ্ছে কি ইম্পোর্টেড। তো সেকেন্ড সোর্সটা দেখেন ভিউয়ার্স, গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। তো সরকার কি করে? সরকার ব্রাজিল থেকে সুগার আমদানি করে। সরকার সুগার কি করে? মানে সরকার ব্রাজিল থেকে সুগার মানে চিনি আমদানি করে। তো ইম্পোর্টের কাজটা কে করতেছে? এখানে ইম্পোর্টের কাজটা কিন্তু গভর্নমেন্ট করতেছে। সো গভর্নমেন্ট কিন্তু ইম্পোর্টের কাজটা করতে পারে। যেহেতু গভর্নমেন্ট ইম্পোর্টের কাজটা করতে পারে, সো এটা কি অ্যাক্টিভ ভয়েস। কারণ এখানে সাবজেক্ট কাজ করতে পারতেছে। সাবজেক্ট কি করতে পারতেছে? সাবজেক্ট কাজটা করতে পারতেছে। সাবজেক্ট হচ্ছে এখানে অ্যাক্টিভ। তো সাবজেক্ট যেহেতু এখানে অ্যাক্টিভ, এখানে আমরা কি করব? অবশ্যই এখানে কি করব, এখানে আমরা B1 মানে বেস ফর্মের সাথে আইএনজি ব্যবহার করব। সেখানে বেস ফর্ম এবং ইম্পোর্ট, তো ইম্পোর্টের সাথে আমরা কি করব? ইম্পোর্টের সাথে আমরা আইএনজি ব্যবহার করব। সো ইম্পোর্টেড কি হবে এখানে? ইম্পোর্টিং। কারণ ইম্পোর্টের কাজটা গভর্নমেন্ট করতে পারতেছে, সেজন্য এটা কি অ্যাক্টিভ ভয়েস। সো ইজি। আপনারা মনোযোগ সহকারে মানে এই কাজগুলো যদি না বুঝতে পারেন আবার রিপিট করবেন ক্লাসটা, যাতে আপনার মানে পরবর্তী খুব সহজভাবে আবার মানে প্র্যাকটিসের মাধ্যমে আপনারা শিখে নিতে পারেন। তো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো লাস্ট রুলটা কি? দ্য রোজ ইজ কালেক্ট ফ্রম শাহবাগ। দ্য রোজ ইজ কালেক্ট ফ্রম শাহবাগ। সো রোজ মানে গোলাপ সংগ্রহ করা হয় কোথা থেকে? গোলাপ সংগ্রহ করা হয় শাহবাগ থেকে। শাহবাগ হচ্ছে কি? ঢাকার নাম, ঢাকার শাহবাগ। শাহবাগ কোথায় অবস্থিত? ঢাকার মানে রাজধানী ঢাকাতে শাহবাগ অবস্থিত। তো শাহবাগ থেকে কি মানে কালেক্ট করা হয়? সংগ্রহ করা হয়, রোজ কালেক্ট করা হয়। সো রোজ সংগ্রহ করা হয়। সো কালেক্টের কাজটা কি রোজ করতে পারবে? রোজ কি কখনো কালেক্টের কাজ করতে পারবে? সো রোজ কখনো কালেক্টের কাজ করতে পারবে না। রোজ কি কালেক্ট করে নিয়ে আসতে পারবে? সে কি হাঁটতে পারে? সো রোজ কখনোই এই কাজটা করতে পারবে না। সো রোজ যেহেতু কালেক্টের কাজটা করতে পারবে না, সেহেতু এটা কি? এটা প্যাসিভ ভয়েস। সো এখানে কি করতে হবে? আমাদেরকে ভার্বের B3 করতে হবে, মানে ফার্স্ট পার্টিসিপল গ্রুপ করতে হবে। সো কালেক্ট গিয়ে কি হবে? B3 হবে। B3 হয়ে কি হবে? কালেক্টেড। সো এখানে B3 হচ্ছে কি? কালেক্টেড। এটা হচ্ছে B3। তো আশা করছি আপনারা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে বুঝতে পারছেন অল্প হলেও সন্তুষ্টভাবে। যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বিষয়টা। আবার যদি নাও বুঝতে পারেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন যে ক্লাসটাতে এই জিনিসটাতে প্রবলেম হয়েছে। তো ভিউয়ার্স আজকে অনেক
টাইম নিয়ে আমি এই বিষয়গুলো আলোচনা করেছি। তো আশা করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।